কি অবস্থা বাচ্চারা, বলো। সবাই কি ভালো আছো এবং আমার কথা শুনতে পারতেছো নাকি এবং আমাকে দেখতে পারতেছো নাকি? আমাকে একটু জানাও তোমরা। আজকে ইনশাআল্লাহ তোমার মুনাফাদের অধ্যায়ের আমি অলমোস্ট শেষের দিকে আমরা চলে এসেছি। তো তোমরা আশা করি খুব প্রপারলি। সোহানা কেমন আছো? সোহানা বলো। এই তো আলহামদুলিল্লাহ, সোহানা ভালো আছি। কানিতা, কানিতা কে? কানিতা, তুমি একজন ফেমাস অ্যাক্টরের ছবি দিয়েছো তোমার প্রোফাইলে, মাশাল্লাহ। আমিও ভালো আছি। তো তোমাদের আজকে মুনাফা করাবো আমি। লাস্ট কিছু অঙ্ক আছে এবং এরপরে 2.2 আজকে একটু দেখাবো, দেখি কত দূর শেষ করতে পারি। আর খেলা দেখবেন? আফতাব, আমাকে একটু খেলার স্কোরটা বইলো, বুঝছো? খেলা তো হচ্ছে, কি আর করার বলো, ক্লাস নিতে হবে তাই না? এখন শোনো, খেলা দেখুনি, খেলা রাত 12টা পর্যন্ত হবে কিন্তু ক্লাস হবে 9:30 পর্যন্ত। তো তো আমরা 27 বাজে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে ক্লাসটা শুরু করে দিব। ক্লাসের ফাঁকাফাঁকি আমি একটা প্রশ্ন করবো তোমাদের, তোমরা আজকে বলবা আজকে কে জিতবে, বাংলাদেশ জিতবে না পাকিস্তান জিতবে, বলো কে জিতবে? সবাই যার যার অ্যান্সার দাও। ভেরি গুড সোহানা, বাংলাদেশ। আচ্ছা দেখি কে জিতে। আমি বললাম আজকে পাকিস্তান জিতবে। ঠিক আছে, পাকিস্তান। সাবাস সোহানা, হ্যান্ডশেক করা দরকার তোমার সাথে। তো চলো আমরা ক্লাস দেরি না করে শুরু করে দেই। ওকে, আচ্ছা। তো আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি, নাকি আর 2টা মিনিট ওয়েট করব? কারণ অনেকে 32-এও আসে। তো আর 2টা মিনিট ওয়েট করি, দেখি বাচ্চারা কে কে আসে। নয়ন আলী, আসসালামু আলাইকুম। নয়ন আলী কেমন আছো? নয়ন আলী, অনেকেই চলে এসেছো। তো যাই হোক, আমরা ক্লাসটা শুরু করে দেই, সময় হয়ে গেছে ক্লাসের। চলো শুরু করি ক্লাস, তোমাদের গণিত ক্লাস। তো দেখো এখানে কি বলেছে, তোমরা যদি কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করো বাবারা, তাহলে তোমরা সবাই বই বের করো, 2.1 বইটা বের করে ফেলো। এখানে তোমাদের যেটা বলেছে যে এই অঙ্কটা বোঝানোর আগে তোমাদের আমি একটা জিনিস বোঝাবো আগে, তারপরে এই অঙ্কটা বুঝাচ্ছি। ভেরি গুড সয়না, তুমি অনেক অঙ্ক ভালো পারো। নয়ন আলী, ওকে নয়ন আলী, ঠিক আছে। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই, অনেক সময় হয়ে গেছে অলরেডি। তো এই জিনিসটা বুঝার আগে তোমাদের আমি একটা জিনিস একটু বুঝাই। ধরো এই যে এখানে বলেছে যে আমাদের পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, তারপরে আরো বলেছে তোমার পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা বলতে কি বোঝায়, এটা যদি আমি তোমাদের সাথে একটু আলাপ করি আর কি, যে পাইকারি বিক্রেতা আর খুচরা বিক্রেতা বলতে আসলে কি বোঝায়, এটা নিয়ে আমি একটু তোমাদের সাথে কথা বলি, চলো। তো এক বাক্যে আমরা, এই যে পাইকার আছে, পাইকার কি জানো? আগে পাইকার জানার আগে আমাদের একটু জেনে নেই। উৎপাদক বলতে বোঝায় যে উৎপাদন করে, মানে কৃষক। ধরো আমি একজন কৃষক, আমি 10 কেজি আলু উৎপাদন করলাম, তাহলে আমাকে বলা হয় উৎপাদক। এবং এই উৎপাদক থেকে যে কেনে তাকে বলা হয় পাইকার। এবং এই পাইকার থেকে যদি কেউ কিনে সেটা খুচরা ভাবে বিক্রয় করে তাকে বলা হয় খুচরা বিক্রেতা। তাকে কি বলা হয়? তাকে বলা হয় খুচরা বিক্রেতা। খুচরা বিক্রেতা মানে আমরা এখান থেকে দেখতেছি উৎপাদক হলো কৃষক, উৎপাদককে কৃষক, তাই না? উৎপাদককে কৃষক। আর পাইকারকে যে উৎপাদকের থেকে কিছু ক্রয় করে তাকে বলা হয় পাইকার। এবং এই পাইকার থেকে যে আবার কিনে খুচরা ভাবে বিক্রয় করে তাকে বলা হয় খুচরা বিক্রেতা। তো এখানে যে বোঝার বিষয়, যে এই যে খুচরা বিক্রেতা আছে, এটার যেটা ক্রয় মূল্য, তাই না, খুচরার যেটা ক্রয় মূল্য, সেটা কি পাইকার বিক্রেতার বিক্রয় মূল্য না? বলো। খুচরা বিক্রেতা যদি 10 টাকা দিয়ে তার কাছে থেকে কিছু কেনে, ধরো আম কিনলো, কি কিনলো? আম কিনলো, আম। আম কিনলো খুচরা বিক্রেতা কার কাছ থেকে? পাইকারের কাছ থেকে। তার মানে কি পাইকারের বিক্রয় মূল্য হলো 10 টাকা, ধরো আমটা 10 টাকা ধরে 10 টাকায় বেচে দিল, তাহলে পাইকারের বিক্রয় মূল্য কি হবে? 10 টাকা, আর খুচরার ক্রয় মূল্য হবে 10 টাকা। এখান দ্বারা আসলে আমি কি বুঝাচ্ছি, যে আমরা যদি খুচরার ক্রয় মূল্যটা বের করতে পারি তাহলে কিন্তু পাইকারের বিক্রয় মূল্য বের করতে পারবো। তার মানে পাইকারের ক্রয় মূল্যটা যদি আমরা বের করতে পারি তাহলে
আমরা তার বিক্রয় মূল্য বের করতে পারবো, ঠিক কিনা বলো? এই জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও। উৎপাদক, ঠিক আছে, এই কৃষকটা কি উৎপাদক। তো এ ধরো কিছু একটা বিক্রি করলো, তো এ যেটা কিনবে মানে এ যেটা উৎপাদন করবে, সে যেটা বিক্রয় করতেছে তার যে কেনে তাকে বলা হয় মানে পাইকার। তাকে কি বলা হয়? পাইকার। মানে কৃষকের থেকে যে কেনে তাকে কি বলা হয়? পাইকার। এবং এই পাইকার থেকে যে কেনে তাকে বলা হয় খুচরা। তো এটা আশা করি তোমরা বুঝেছো। তো আমি যেটা বুঝাচ্ছিলাম বাবারা, যে এই যে পাইকারটা আছে, এই যে পাইকার যে ধরো 10 টাকায় বিক্রয় করলো, কি করলো? 10 টাকায় বিক্রয় করলো। তার মানে পাইকারের 10 টাকা বিক্রয় করলে সেটা হবে খুচরার ক্রয় মূল্য, ঠিক না? পাইকারের যেটা বিক্রয় মূল্য সেটা খুচরার কি ক্রয় মূল্য। তাহলে এই যে পাইকারের যদি আমরা মনে করো যে ক্রয় মূল্যটা পেতে পারি, তাহলে কিন্তু আমরা তার বিক্রয় মূল্য বের করতে পারবো, ঠিক আছে? দেখো আমাদের কোশ্চেনে কি চেয়েছে, আমাদের কোশ্চেনে চেয়েছে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তার মানে আমি যেটা বুঝাচ্ছিলাম আর কি, যে আমরা যদি পাইকারের বিক্রয় মূল্য বের করতে পারি, তাহলে তার ক্রয় মূল্য বের করতে পারবো, ঠিক আছে? তো এই পর্যন্ত কি বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানো। এখনো শুরু করি নাই ঐশ্বর্য, মাত্র শুরু করেছি। তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, তো দেখো আমরা এখন অঙ্কে চলে যাই। মানে আমাদের কাজ হবে যে তার প্রথম যে আছে, দেখো অঙ্ক করলে এই জিনিসটা বুঝবা, কথাই বলে আসলে তোমাদের বুঝানো একটু টাফ। আগে আমি অঙ্ক করে নেই, অঙ্কটা করি। তোমরা দেখো অঙ্কটাতে 20% লাভে এবং 20% দুইজনে, খুচরা পাইকার দুজনে 20% লাভে কি করেছে? কিছু একটা বিক্রয় করেছে। আমাদের বলেছে যে তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চেয়েছে। তো ক্রয় মূল্য বের করব আমরা পাইকার বিক্রেতা। তো যেহেতু আমাদের কোনো কিছুরই মনে করো কিছু দেওয়া নেই, আমাদের দেওয়া আছে কি, যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20%, তাই না? আমরা কিন্তু অঙ্ক থেকে জানি যে 20% বলতে কি বোঝায়, যে 100 টাকায় 20 টাকা। 100 টাকায় কি 20 টাকা। তার মানে কি, সে 100 টাকায় 20 টাকা লাভ করেছে, তাই না? তার মানে কত হবে? সে টোটাল 120 টাকা লাভ করেছে। তো দেখো আমাদের প্রথমে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তো আমরা আগে এই যে খুচরা বিক্রেতা আছে না, তার কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে। আর এবং আমি তোমাদের প্রথমে বুঝাইলাম বিক্রয় মূল্য থাকলে আমরা ক্রয় মূল্য বের করতে পারি। তো দেখো কিভাবে বের করব। আর এর ক্রয় মূল্য বের করা পারলেই আমরা পাইকারি বিক্রেতার যে আছে, মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটাও বের করতে পারবো। দেখো কিভাবে। তো আমরা প্রথমে লিখি যে বিক্রয় মূল্য কত হবে। দেখো 20% মানে কি 100, তাই না? 20% মানে কত? 100। তার মানে 100 যোগ তার উপর আরো 20%, তার মানে 120 টাকা। আমরা বুঝলাম যে 20%-এ তার বিক্রয় মূল্য হবে 120 টাকা, তাই না? তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 120 টাকা। তো এই জিনিসটা আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে ক্রয় মূল্য কত। আমরা জানি ক্রয় মূল্য যেটা চাই সেটা আমরা পরে লিখতে হয়, তাই না? যেটা চাই সেটা কি লিখতে হয়? পরে লিখতে হয়। তো দেখো আমরা লিখি 120 টাকা, কারণ কি আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে যে 20%। 20% মানে কি 100 টাকায় কয় টাকা। দেখে আমাদের যেহেতু চেয়েছে আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত, তাই না? এবং যেটা চাই সেটা আমাদের কি করতে হয়? পরে লিখতে হয়। সেজন্য আমি পরে লিখেছি যে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, তাই না? তো আমরা বের করব কোনটা? আমরা বের করব হলো যে এই যে 576 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে পাইকার বিক্রেতার ক্রয় মূল্যটা কত, ঠিক আছে? তো দেখো এখন আমরা আগে 1 টাকার হিসাবটা বের করে নেই। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100 ডিভাইড বাই 120, তাই না? কারণ কি
120 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তার মানে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? আরো কম হবে, কম হলে ভাগ হবে, তাই না? এবং আমরা এটাও জানি যে আমাদের যদি 100টাকে 120টা ভাগ করি তার একটা অংশ হবে 1 টাকার, মানে ক্রয় মূল্যটা হবে সেই এক অংশ। তাহলে আমরা 1 টাকার কিন্তু বের করে ফেললাম। এখন দেখো, এখন আমাদের কত আছে? এখন আছে 576 টাকা। অতএব 576 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 576 ডিভাইড বাই 120। তো বলো, এই পর্যন্ত কি তোমরা বুঝেছো নাকি? বলো, আমি আবারও বুঝাবো, সমস্যা নাই। আচ্ছা, আমি কাটাকাটিটা করে নেই, তারপরে তোমাদের বুঝাচ্ছি। দেখো, 100, আমি কাটাকাটি করে নেই, ক্যালকুলেটর আনবো, খেয়াল নাই তো করে দেই। দেখো, ক্যালকুলেটরটা বের করি আমি। দেখো আমাদের কি আছে, এই তোমাদের আছে হলো 120, তাহলে 20 দ্বারা কাটো, তাই না? 20 দ্বারা কাটো কত হয়? 6, এখানে হয় 5। 576 ভাগ দাও 6, 576 ভাগ আমাদের কত হয়? 6 হয়। কত হয়? 96। 96, স্যার একটু ক্যালকুলেটর এনে দিবেন। সরি স্যার। আচ্ছা, তো আমরা 6 দ্বারা 576কে ভাগ করে দিলাম, তাই না? আর এখানে হয় 1, এবং 6 আর 5 যদি আমরা গুণন দেই তাহলে আমাদের কত হয়? 480। ঠিক আছে, তার মানে আমাদের প্রথম ক্ষেত্রে হয় 480। তো এখন দেখো, আমি জিনিসটা এখানে কি করলাম, আমি তোমাদের বোঝাচ্ছি জিনিসটা। দেখো, এটা আমরা কি বললাম? পাইকার বিক্রেতার ক্রয় মূল্য বের করলাম, তাই না? কেন পাইকার বিক্রেতার ক্রয় মূল্য বের করলাম? কারণ পাইকার বিক্রেতার যদি আমরা ক্রয় মূল্যটা বের করতে পারি তাহলে আমরা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বের করতে পারবো। কারণ কি, সে যে দামে বিক্রয় করেছে সেটাই কিন্তু তার ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য জানা থাকলে আমরা ক্রয় মূল্য বের করতে পারি। ঠিক আছে, তো দেখো, আমরা পাইকার বিক্রেতার 20% লাভ। 20% লাভ মানে কত? 20% লাভ মানে হলো 100 টাকায় 20 টাকা। 100 টাকায় কত? 100 টাকায় 20 টাকা। তো সেজন্য বিক্রয় মূল্য লিখেছি 100 প্লাস 20 টাকা, মানে 120 টাকা। তো আমাদের চেয়েছে কিন্তু ক্রয় মূল্য বের করো, ঠিক আছে? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করো। তো তার ক্রয় মূল্য জানার আগে তার বিক্রয় মূল্যটা আমাদের বের করে নিতে হবে। তো যেহেতু আমাদের পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আমরা খুচরা বিক্রেতার ক্রয় আচ্ছা, তাহলে ফোন দিয়ে চলেছে। ওকে, তাহলে পাইকার বিক্রেতার আমরা যদি বিক্রয় মূল্যটা বের করতে পারি তাহলে কিন্তু তার ক্রয় মূল্যটা আমরা বের করতে পারবো। তো সেই জন্য আমরা তার বিক্রয় মূল্যটা বের করে নিয়েছি। তো 120 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। আর 1 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100কে যদি আমরা 120টা ভাগ করি তার একটা অংশ হবে আমাদের কি? ক্রয় মূল্য, তাই না? আর 576 টাকায় বিক্রয় মূল্য হলে আমাদের এই যে ক্যালকুলেশনটা এরকম হচ্ছে, মানে তার যে একটা অংশ থাকে সেটাকে যদি আমরা 576 সাথে গুণন দেই তাহলে কিন্তু আমরা সেটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পাইকারের, মনে করো, সরি, খুচরা বিক্রেতার, খুচরা না, আচ্ছা, এখানে একটু ঠিক করে নিও যে এখানে খুচরা বিক্রেতা হবে, ঠিক আছে? পাইকার লিখেছি, এখানে হবে খুচরা বিক্রেতা। আর সব ঠিক আছে, খুচরা বিক্রেতা, তার মানে আমরা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বের করে নিলাম। তো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও। তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা আমরা বের করে ফেললাম, তাই না? তাহলে আমাদের চেয়েছে কি, এখন আমরা জানি যে আমরা যদি ক্রয় মূল্য জানা থাকে তাহলে আমরা বিক্রয় মূল্যটাও বের করতে পারি, যেটা তোমাদের আমি বুঝাইলাম। তাহলে এখন একই হার কিন্তু আমাদের পাইকারের ক্ষেত্রেও, তাই না? তো পাইকারের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস। পাইকারের ক্ষেত্রেও কি সেম প্রসেস? তো দেখো, পাইকারের 100 টাকা, তাই না? তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 120। তার মানে আমাদের 480 টাকা কি ছিল? 480 টাকা ছিল তার বিক্রয় মূল্য, তাই না? তাহলে তার ক্রয় মূল্য কত হবে? এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। 480 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? আমাদের হবে 100 গুণন
আমাদের 480 ডিভাইড বাই 120। ঠিক আছে, তাহলে আমরা এখন কাটাকাটি করে দেই। দেব 105 ডিভাইড বাই 6, 6 দ্বারা 480 কে কাটাকাটি করো, 480 ভাগ 6, তার মানে আমাদের যায় 80 বার। 80 গুণন 5, তার মানে কত হবে? 400। অতএব আমাদের 400 টাকা হবে উত্তর। ঠিক আছে, 400 টাকা। তো এটা ছিল আমাদের অঙ্ক আর কি। দেখো অঙ্কটা যদি তোমাদের আমি আবার একটু রিক্যাপ করে দেই যে কি চেয়েছে আর কি। আমাদের কোশ্চেনটা তুমি যদি দেখো, বলছে যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকার বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% কি হলো? লাভ হলো। ঠিক আছে, মানে দুজনের সেম হারেই লাভ হয়েছে। তো আমাদের বলেছে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়। খুচরা বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 576 টাকা দেওয়া আছে। তার মানে আমরা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে, আর আমাদের বিক্রয় মূল্য থাকলে তার ক্রয় মূল্য জানতে পারবো। আর যেহেতু খুচরা বিক্রেতার যেটা বিক্রয় মূল্য 576 টাকা, সেখান থেকে আমরা ক্রয় মূল্যটা বের করতে পারবো। তার মানে কি, তার যে ক্রয় মূল্যটা আছে সেটাই কিন্তু আমাদের পাইকার বিক্রেতার কি বিক্রয় মূল্য। অর্থাৎ পাইকার বিক্রেতার বিক্রয় মূল্য থেকে থাকলে আমরা তার ক্রয় মূল্যটাও বের করতে পারবো। সেই জন্য আমরা আগে পাইকার বিক্রেতার খুচরা বিক্রেতার আগে ক্রয় মূল্য যেটা ছিল, আমরা সেখান থেকে তার মনে করো যে মানে বিক্রয় মূল্য যেটা ছিল সেখান থেকে আমরা তার ক্রয় মূল্যটা বের করে নিয়েছি। বের করে এই যে তার ক্রয় মূল্যটা বের করে নিয়েছি, এখন তার ক্রয় মূল্য জানা থাকলে আমরা জানি এই ক্রয় মূল্যটা কার বিক্রয় মূল্য? এই ক্রয় মূল্যটা আমাদের পাইকার বিক্রেতার বিক্রয় মূল্য। এখন তার বিক্রয় মূল্যটা জানা থাকলে আমরা কি করতে পারি? সেখান থেকে আমরা তার ক্রয় মূল্যটা বের করতে পারি এই নিয়মে। এখন কি সবাই বুঝেছো নাকি? আমাকে একটু জানাও। হ্যাঁ, ওকে, সবাই বুঝতে পেরেছে। ঠিক আছে, পরের অঙ্কে যাই, চলো। ঐশ্বর্য, একদম ঠিক। ঐশ্বর্য বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তো যাক, সবাই বুঝতে পেরেছো। এখন দেখো পরবর্তীতে, চলো পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। আচ্ছা দেখো কি বলেছে। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। মানে একজন দোকানদার যদি কিছু ডাল বিক্রি করে তাহলে তার 5% ক্ষতি হয়। তো কোশ্চেনে চেয়েছে যে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। তাহলে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে 5% ক্ষতিতে তার ডাল যদি এত টাকায় বিক্রয় করে, মানে এত টাকায় বিক্রয় করলে তার 5% ক্ষতি হয়। তার মানে 6% যদি বিক্রয় করে তাহলে সেই একই হারে তার লাভ হবে। মানে যদি যে টাকাটা থাকবে তার উপরে 6% কি হবে? লাভ হবে। তাহলে এখন আমরা এই অঙ্কটা যদি করি, যেহেতু 5% কি চেয়েছে? 5% ক্ষতি চেয়েছে, তাই না? আচ্ছা আমি আগে অঙ্কটা নিয়ে আসি বটে, তারপরে তোমাদের মূল থিমটা বুঝাচ্ছি। আচ্ছা দেখো এখন যে ব্যাপারটা চেয়েছে, তো আমরা আগে অঙ্কটা করি তারপরে বুঝাই, কারণ এই অঙ্কটা না করলে তোমরা বুঝতে পারবে না। দেখো আমাদের 5% ক্ষতি, 5% ক্ষতি মানে কি? 100 টাকায় 5% ক্ষতি, মানে 100 টাকায় 5 টাকা ক্ষতি হয়েছে। যেহেতু আমাদের আসল ভ্যালুটা দেওয়া নেই, সেজন্য যখন বলে 5%, তার মানে আমরা বুঝবো যে শতকরাতে আমাদের এই শতাংশ অংশ কি হয়েছে? ক্ষতি হয়েছে। তো আমরা শতকরা আগে বের করে নেই, চলো। যে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 5 টাকা, তাই না? কারণ কি 5% ক্ষতি, যদি লাভ বলতো তাহলে আমরা যোগ দিতাম। যেহেতু বলেছে ক্ষতি, ক্ষতি মানে কি? তার লস হয়েছে, তার কমেছে টাকা, সেই জন্য আমরা কি করেছি? বিয়োগ দিয়েছি। তাহলে 95 টাকা। তাহলে দেখো 5% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য হয়েছে কত? 95 টাকা। তাহলে 6% ক্ষতিতে কত হবে? 6% লাভে বিক্রয় করলে কত হবে? 6% লাভে বিক্রয় করলে 6% লাভে বিক্রয় মূল্য হবে কত? 100 যোগ 6 টাকা। 100 যোগ
টাকা। তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমরা যে 5% ক্ষতিতে বিক্রয় করলে আমাদের হবে 95 টাকা, এবং 6% লাভে বিক্রয় করলে হবে 106 টাকা। আমরা এই লাভ আর যে লোকসানটা আছে সেটা কেন বের করলাম? দেখো, আমাদের কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে যে আমাদের 5% এত টাকায় 5%-এ লস হয়, মানে এত টাকায় 5% লস হয়, তাহলে কত টাকায় 6% লাভ হবে? তার মানে কিন্তু হারটা সেম। বুঝছো? মানে কিসের হার? এই যে লাভের আর লোকসানের যে হারটা আছে, এই হারটা কিন্তু সেম। তো দেখো এখন কিভাবে সেম, এই যে একটু এই লাইনটা লিখলেই বুঝতে পারবা। তো আমরা এখানে লিখতে পারি যে 95 টাকা, এখানে কিন্তু মূলত হার বুঝিয়েছে যে 95 টাকায় ক্ষতি হলে লাভ 106 টাকা। তাহলে যদি 1 টাকা ক্ষতি হয় হলে লাভ কত হবে? লাভ হবে 106 কে যদি 95টা ভাগ করো, তাহলে 1 টাকায় ক্ষতি হলে লাভ হবে 106-এর 95 ভাগ করলে একটা অংশ পাবো, সেই একটা অংশ। তাহলে এখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের চেয়েছে কত? আমাদের চেয়েছে যে 2375 টাকায় বিক্রয় করলে, ঠিক আছে? তার মানে যদি 2375 টাকা যদি বিক্রয় করে, ঠিক আছে, হার কিন্তু সেম, ঠিক আছে, 2375 টাকা। আচ্ছা, এখানে বুঝার জন্য তোমরা আরেকটা একটু লাইন অ্যাড করো, সেটা হলো এই যে 95 টাকা বিক্রয় করলে, 95 টাকার বিক্রয়ে বিক্রয়ে ক্ষতি ক্ষতি হয়, ক্ষতি হলে লাভ হয়। আচ্ছা, লাইনটা আমি একটু লিখে দেই সুন্দরভাবে। টিতে বিক্রয় হলে, ঠিক আছে, এখন ঠিক আছে, বিক্রয় হলে একটু লিখে নিও, যেহেতু একটা লাইন শর্ট লিখেছিলাম। বিক্রয় হলে লাভ হয় 106 টাকা। তাহলে 2375 টাকা যদি আমাদের ক্ষতি হয়, তাহলে বিক্রয় হলে লাভ হবে কত? 106 গুণন আমাদের 2300, আমি অঙ্কটা বুঝাচ্ছি, টেনশন করো না, 75/95। তো দেখো এখন ব্যাপারটা আমি আগে বুঝাই যে আসলে এখানে কি হয়েছে। অনেকেই বোঝো নাই, আমি জানি। দেখো আমি একটু বুঝাই, অঙ্কটা খেয়াল করো সবাই। দেখো আমাদের যে অঙ্কটা আছে, আচ্ছা আশা করি সবাই দেখতে পারতেছো। দেখো আমাদের এই যে অঙ্কটা আছে, এখানে কি বলেছে যে আমাদের একটা ডাল আছে, ডালটা 5% ক্ষতি হয় এত টাকায় বিক্রয় করলে, তাহলে সেই ডাল কত টাকায় 6% লাভ হয়। তাহলে আমরা সেজন্য আমরা কি করছি, যেহেতু 5% ক্ষতি বলেছে, সেই জন্য 5% ক্ষতিতে বিক্রয় মূল্যটা আমরা বের করে নিয়েছি। তাহলে 6% লাভে বিক্রয় মূল্য কত হবে সেটাও আমরা বের করেছি। এখন আমরা লিখেছি যে 95 টাকায় ক্ষতিতে বিক্রয় হলে লাভ হয় 106 টাকা। এটা কিন্তু হার এখানে বলেই দিছে যে 5% ক্ষতিতে আমাদের এত টাকার উপর এত টাকায় হয়, তাই না? এবং 6% লাভ, তাহলে কত টাকায় হবে? এখন আমরা ধরে নিলাম যে 95 টাকায় ক্ষতিতে বিক্রয় হলে লাভ হয় 106 টাকা। তার মানে এখানে কিন্তু আসলে পার্সেন্টেজটা আমি টাকায় লিখেছি, যে ধরো এখানে 5% টাকার ক্ষতিতে বিক্রয় হলে লাভ হয় 6 টাকা, মানে হার, পার্সেন্টেজের হার দুইটা আমি কথাতে প্রকাশ করেছি, ঠিক আছে? প্রকাশ করার ফলে আমরা এখন সহজেই বুঝতে পারতেছি যে 1 টাকায় ক্ষতিতে বিক্রয় হলে আমাদের লাভ হবে কত? আমাদের লাভ হবে 106-কে যদি 95টা ভাগ করি, তাহলে তার এক অংশ। তাহলে 2375 টাকায় যদি বিক্রয় করি, তাহলে আমাদের লাভ হবে কত টাকা? তার মানে এই যে টাকা বের হবে সেটাই কি 6%-এ, তাই না? কারণ কি 6%-এ 106 টাকা বের হচ্ছে। তাহলে এই যেটা হবে 6%-এর টাকা, যে এত টাকায় বিক্রয় করলে আমাদের 6% লাভ হবে। তাহলে বলো এই পর্যন্ত কি বুঝতে পেরেছো সবাই? আমাকে একটু বলো। বাহ, ভেরি গুড, তাহলে সবাই করেছো। তাহলে এটা আমি আর ক্যালকুলেশন করলাম না, ক্যালকুলেশনটা খুবই সোজা। 95 দ্বারা তুমি চাইলে একদম একসাথে কাটাকাটি করে দিতে পারো। 95 দ্বারা তুমি এটাকে একসাথে কাটাকাটি করে দিবা, ঠিক আছে? কাটাকাটি করে আমাদের কত হবে সেটা যা 106-কে গুণন দিলেই আমাদের অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এই অঙ্কটা বুঝতে পারলাম। এখন দেখো আমাদের এই অঙ্কটা শেষ হলো। পরবর্তীতে দেখো, পরবর্তীতে কি বলেছে, যে 3 নম্বর অঙ্কটা খুবই মজার এবং খুবই বোঝার মতন একটা অঙ্ক। তো এই অঙ্ক কি তোমরা পারবা নাকি আমাকে বলো? অঙ্কটা খুবই সোজা একটা অঙ্ক, অঙ্ক কি তোমরা পারবা? বলো। সোহানা, পারবো। আচ্ছা, কার কার সমস্যা হয় বলো।
আচ্ছা, সবাই পারবা, ভেরি গুড। তা আমি অঙ্কের মূল থিমটা আহ বুঝাই দিই একবার, দেখো আসলে মূল থিমটা কেমন হবে। মূল থিমটা হবে হলো, যারা বুঝো নাই তাদের জন্য একটু বুঝাই দেই। ধরো তোমাদের মিহিদাতুল স্যার কলা কিনতে গেছে, ঠিক আছে? তোমাদের মিহিদাতুল স্যার কি কিনতে গেছে? কলা কিনতে গেছে। এটা হলো তোমাদের মিহিদাতুল স্যার, ঠিক আছে? আমি মিহিদি লিখলাম, তিনি কলা কিনতে গেলেন। তো তিনি 10 টাকা দরে কিছু কলা কিনলেন। 10 টাকা দরে মানে কি? 10 টাকা দরে বলতে বোঝায় যে এই যতগুলা কলা কিনবে তিনি মানে 10 টাকা দরে, ধরো তিনি 5টা কলা কিনলেন, ফর এক্সাম্পল, আমি এটা বুঝাচ্ছি না। 10 টাকা দরে তিনি 5টা কলা কিনলেন, তার মানে 5টা কলার মূল্য 10 টাকা, এই হিসাবে তিনি কলা কিনবেন। তার মানে 5টা কলার দাম যদি 10 টাকা হয়, তাহলে 10টা কলার দাম হবে 20 টাকা, মানে এরকম হারে তিনি কি কলা কিনতেছেন। তাহলে তিনি কিনলেন, মিহিদাতুল স্যার, খুবই ভালো। আমি তোমাদের বইয়ের অ্যান্সার দিয়ে বুঝাই দেই। 30 টাকা দরে, 30 টাকায় তিনি 10 টাকা দরে কিনলেন। তাহলে তার মানে কি, তিনি 30টা কলা 10 টাকা দরে কিনলেন, মানে 30টা কলা 10 টাকা মূল্য, ঠিক আছে? এই রেটে তিনি কলা কিনলেন। তো কেনার পরে কিছুক্ষণ পরে তিনি দেখলেন এক জায়গায় সস্তা আছে, সেখানে আবারও কলা কিনলেন। সেই এখানে দেখলেন আরেকটু সস্তা, 15টা কলা 30 টাকা দরে, তার মানে কি দাম একটু সস্তা। কিন্তু তিনি মিহিদাতুল স্যার তো কোনো সময় বাজার ঘাট করেন না, সেজন্য তিনি একটু বোকা হয়ে গেলেন। বোকা হয়ে গেলেন কেন? যে এই যে তার যে টাকাটা আছে, তার মানে যে কলাটা যে দরে কিনলেন দ্বিতীয়বার, সেটা একটু পচা বের হলো। এখন তিনি তো পচা কলা নিয়ে বাসায় যেতে পারবে না, তার জন্য তিনি কি করলেন? রাস্তায় সবগুলো কলা বিক্রি করে দিলেন তোমার 30 টাকা দরে। কয় টাকা দরে? 30 টাকা দরে। যতগুলো কলা ছিল, 12টি কলা 30 টাকায় দরে বেচে দিলেন, মানে 12টি কলা তিনি 30 টাকায় বেচবে। এই রেটে তার কাছে যদি 24টা কলা থাকে, তাহলে তিনি 60 টাকায় বিক্রি করবেন, মানে এই রেটে তিনি বিক্রি করে দিলেন। এখন বাসায় যে তার ওয়াইফ বলল যে, তুমি লাভ করছো না ক্ষতি করছো, এখন আমাকে বলো। যদি তুমি লাভ না করে থাকো, তাহলে তোমাকে আমি খাবার দিব না। তাহলে তিনি এখন কিভাবে হিসাব করবেন? তাহলে তিনি এখান থেকে প্রথমটির একটা কলার দাম বের করবেন, এখান থেকে একটা কলার দাম বের করবেন, বের করে এই দুটা যোগ করে দিবেন, যে এই দুটার দাম পড়েছে ধরো 5 টাকা। তার মানে একটা কলা বিক্রয় করলেন তিনি কত? তার মানে এখান থেকে প্রতি কলার দাম কত হবে? আমরা দেখতেছি দুইটা কলার দাম যদি হয় 5 টাকা, তাহলে একটা কলার দাম হবো 5/2, তার মানে 2.5। তাহলে এটা হলো প্রথম ক্ষেত্রে যে কিনেছিলেন তিনি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? আমরা যদি 30কে 12 দ্বারা ভাগ দেই, তাহলে আমাদের হবে 2.5। তার মানে তিনি লাভও করেন নাই, লসও করেন নাই, তিনি কিছুই করেন নাই, ঠিক আছে? কারণ উভয় ক্ষেত্রেই দামটা সেম। তো এটাই হলো অঙ্ক, ঠিক আছে? মূল থিমটা বুঝতে পেরেছো সবাই? নয়ন আলী কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ নয়ন আলী, ভালো আছি ঐশ্বর্য। ইয়েস স্যার, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। তো দেখো আমরা এই পর্যন্ত ক্লিয়ার হইলাম। তো এখন আসো আমাদের পরবর্তী অঙ্ক, মানে 2.2 নিয়ে চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে আমরা একটু জানবো। চক্রবৃদ্ধি মুনাফা মূলধন, এটা হলো তোমাদের 2.2। তো এই অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের 2.2 এর অধ্যায়টা যে আছে, এখান থেকে তোমাদের চক্রবৃদ্ধি মূলধনটা খুবই আসে, ঠিক আছে? তো আমরা 2.1-এ সরল মুনাফা জেনেছি, এখন জানবো আমরা চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে? চক্রবৃদ্ধি মুনাফাটা জানবো এবং চক্রবৃদ্ধি মূলধনটাও আমরা জানবো। তবে দেখো এই জিনিসটা একটু ভালোভাবে বুঝে নাও সবাই। এই জিনিসটা তোমাদের 2.2 এর যদি বেসিকটা ক্লিয়ার থাকে, তোমাদের অঙ্কটাও ক্লিয়ার থাকবে। এবং আগামী শনিবার, মানে আগামী বুধবারে কিন্তু তোমাদের এই অধ্যায়ের উপরে পরীক্ষা আছে, ঠিক আছে? ফুল পরীক্ষা হবে। তো দেখো, তো আমাদের আগে সরল মুনাফা সম্পর্কে আমরা জানি। সরল মুনাফা বলতে কি বোঝায়? সরল মুনাফা আমি একটু বলে দেই, রিক্যাপ করে দেই। সরল মুনাফা হলো I = P/N। আচ্ছা, সরল মুনাফাটা কি? ধরো তুমি ব্যাংকে কিছু টাকা রাখলা, ঠিক আছে? তুমি ব্যাংকে কিছু টাকা রাখছো, সেই টাকার উপর তোমাকে প্রত্যেক বছরে কিছু মুনাফা দিচ্ছে, মানে কিছু লাভ দিচ্ছে, তাই না? ধরো তুমি ব্যাংকে টাকা রাখছো 10 টাকা, তোমাকে এই 10 টাকার উপরে 2 টাকা করে লাভ দিচ্ছে প্রতি বছর। কিন্তু এই যে 2 টাকা করে লাভ দিচ্ছে, এটা কিন্তু তোমার এই মূলধনের উপরে দিচ্ছে। এই যে লাভটা দিচ্ছে, এটা কিন্তু তোমার মূলধনের সাথে অ্যাড হচ্ছে না। তার মানে তুমি যেটা দিচ্ছ আসল, সেটা তো যেমন আছে তেমনই থাকতেছে, তার উপরে জাস্ট তুমি 2 টাকা করে লাভ পাচ্ছ, যেটাকে গণিতের ভাষায় বলা হয় প্রারম্ভিক মূলধনের উপরে আমরা যে মুনাফাটা পেয়ে থাকি, সেটাকে বলা হয় সরল মুনাফা। সেটাকে কি বলা হয়? সরল মুনাফা।
মানে আমাদের আসল যেটা থাকে তার উপর আমরা যে মুনাফাটা পেয়ে থাকি সেটাই হলো সরল মুনাফা। ঠিক আছে, তাহলে আমরা সরল মুনাফাটা বুঝতে পারলাম। এখন আসো চক্রবৃদ্ধি মুনাফাটা কি। ঠিক আছে, চক্রবৃদ্ধি মূলধনটা হলো গেছে, আচ্ছা না যাই এখানেই করে, চলো চক্রবৃদ্ধি মূলধনটা কি। চক্রবৃদ্ধি মূলধন হলো আমাদের এই যে ধরো 10 টাকা দিয়ে বুঝাই, আচ্ছা 100 টাকা দিই, আমি একটু বড় লোক, আমি 100 টাকা দিই। ধরো 100 টাকার উপরে আমি প্রত্যেক বছর 2 টাকা করে মূলধন পাচ্ছি, তাহলে বছরে আমার মূলধন হইলো 102 টাকা, তাই না? মানে কি এক্ষেত্রে কি হয়, আমার টোটাল টাকাটার সাথে আমি যে মুনাফাটা থাকে সেই মুনাফাটা যোগ হয়, যোগ হয়ে পরের বছর এই 102 টাকার উপর 10% হারে কি হয়, মুনাফা হয়, মানে সুদের উপরে সুদ হয়। ঠিক আছে, বাংলা কথায় যদি আমি বলি, মানে মুনাফার উপরেও কি হয়, মুনাফা হয়, যেটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। এটা সাধারণত ব্যাংক দেয় না, ব্যাংক নেয়। ধরো আমি যদি ব্যাংকের থেকে কিছু টাকা ধার নিই, তাহলে সেটা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি হতে থাকে। মানে আমার প্রত্যেক মাসে যদি 2 টাকা করে হয়, 100 টাকার উপর 2 টাকা করে হলে মাসে কত হয়, 124 টাকা, তাই না? তাহলে পরের বছর 124 টাকার উপরে 2% করে আমার কি দিতে হবে, সুদ দিতে হবে। তার মানে আগের মুনাফার সাথে মানে আগের মূলধনের সাথে মুনাফাটা যোগ হয়ে যে টাকাটা হয় তার উপর আবার 2% হয়ে সেটা কি হয়, বেড়ে যায়, বেড়ে যেয়ে এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। আর চক্রবৃদ্ধি মূলধনটা কি, এই যে প্রত্যেক বছর মুনাফা যোগ হচ্ছে আমাদের আসলের সাথে, সেটা হলো চক্রবৃদ্ধি মূলধন। তো তোমরা কি চক্রবৃদ্ধি মুনাফা এবং মূলধনটা বুঝতে পেরেছো নাকি, আমাকে একটু জানাও। সবাই কি বুঝতে পেরেছো চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফাটা, বলো একটু। জি স্যার, ওকে, ভেরি গুড, সবাই বুঝেছো? সুরাইয়া বুঝতে পেরেছো? সুরাইয়া বুঝতে পেরেছো? নয়ন আলী, জি স্যার, ওকে। তাহলে দেখো, এই যে চক্রবৃদ্ধি মূলধন আছে এটার একটা সূত্র আছে, বুঝছো? সূত্রটা তোমরা একটু লিখে নাও সবাই। চক্রবৃদ্ধি মূলধনের বের করার সূত্র আছে, সেটা একটু লিখে নাও। আর এন, ঠিক আছে, এটা হলো আমাদের চক্রবৃদ্ধির মূলধন। এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি, চক্রবৃদ্ধির মুনাফার সূত্র হলো আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো আমাদের টোটাল যে মূলধনটা আছে সেটা থেকে আমাদের মূলধনটা বাদ দিতে হয়, মানে সুদসহ মূলধন থেকে আমাদের আসল যে মূলধনটা থাকে সেটা কি করতে হয়, সেটা বাদ দিতে হয়। তো এই সূত্রটা তোমরা সবাই একটু খাতায় নোট ডাউন করো, ঠিক আছে? এই সূত্রটা সবাই একটু লিখে একটু নোট ডাউন করো। আচ্ছা সুরাইয়া, আবারও বুঝাচ্ছি, দেখো। ভেরি গুড মাহির, বাহ, 4টা উইকেট পড়েছে, সেই আজকে বাংলাদেশ জিতে যাবে না? আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম আর কি, যে চক্রবৃদ্ধি মুনাফা বলতে বোঝায় যে আমাদের আসল যে থাকে, ধরো আমি তোমার থেকে সুরাইয়া ঋণ নিলাম 10 টাকা, ঠিক আছে, তুমি আমাকে ঋণ দিলা, এবং প্রত্যেক বছর তার উপর আমাকে 2 টাকা করে সুদ দিতে হচ্ছে, তাহলে প্রত্যেক মাসে, তাহলে মাস শেষে আমার সে সুদটা দাঁড়াইলো 24 টাকা। তো তুমি কি করলা, এই 24 টাকার সাথে আসল যোগ করে দিলা, যোগ করে আমাদের কত হলো, 124। মানে 124 টাকার উপর এখন 2%, তখন কিন্তু আমার টাকাটা বেড়ে যাবে, সুদটা। তার মানে কি প্রত্যেক বছর এরকম করে বাড়তে থাকে। কারণ কি আমার আগে ছিল 100 টাকা, পরে হলো 124 টাকা, পরের বছর হবে কি 148 টাকা। তো এইভাবে কি হয়, সুদটা বৃদ্ধি পেতে থাকে। সোজা কথায় আমাদের যে আসল থাকে প্লাস প্রত্যেক বছর যে মুনাফা হয় সেটা অ্যাড হয়ে তার উপরে যে মুনাফাটা হয় সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। আর চক্রবৃদ্ধি মূলধনটা কি, চক্রবৃদ্ধি মূলধন হলো আমাদের আসলের সাথে যে মুনাফাটা অ্যাড হচ্ছে, এই দুটা একত্রে করে যে মুনাফাটা হয় সেটা হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো সুরাইয়া। এখন কি বুঝেছো নাকি, বলো সুরাইয়া? আমি ক্রিকেট বাংলাদেশ সাপোর্ট করি। আচ্ছা, তো যাক, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা সবাই। আচ্ছা, তো দেখো এখন আমরা পরবর্তীতে অঙ্কে যাই। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। ঠিক আছে, মানে এখানে কিন্তু আমাদের বলেই দিয়েছে যে আমাদের কি করতে হবে, তোমাদের এটা
বের করতে হবে যে দেখো দেখো আমাদের এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা করব, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের বলেছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকায় 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে নেই যে আমাদের দেওয়া আছে আমাদের বার্ষিক মুনাফার হার দেওয়া আছে। মুনাফার হার দেওয়া আছে কত? আর ইকুয়াল টু আমাদের 10%, তাই না? 10% মানে কত? 10% মানে হলো 100 ভাগের 10 ভাগ, ঠিক আছে? ঠিক আছে, 100 ভাগের 10 ভাগ আমরা পার্সেন্টেজে নিয়ে আসলাম। এবং মুনাফায় 8,000 টাকার, ঠিক আছে, মুনাফার 8,000 টাকার, কত টাকার? 8,000 টাকার। মানে এটা হলো তোমাদের মূলধন, ঠিক আছে? এটা কি? মূলধন। মূলধন মূলধন দেওয়া আছে কত? 8,000 টাকা। বোর্ডটা মাঝে মাঝে কাজ করে আবার কাজ করে না। আরে বোর্ডই চলে গেছে। যাই হোক, বোর্ড চলে আসছে। আচ্ছা, তো দেখো আসছে, বাস যায় নাই, আলহামদুলিল্লাহ। তো মূলধন, আমাদের মূলধনটা কত আছে? মূলধনটা আছে আমাদের 8,000 টাকা। মূলধন আছে আমাদের 8,000 টাকা। 8,000 টাকা, তাই না? মূলধন আছে 8,000 টাকা। আর সময় আছে আমাদের, সময় আছে 3 বছর। সময় কত আছে? 3 বছর। সময় আছে 3 বছর। তাহলে দেখো এগুলা কিন্তু আমাদের দেওয়া আছে, তাই না? এখন আমাদের চেয়েছে কি? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার সময়, তাই না? মানে হোল এন, তার মানে কি? সময় স্কোয়ার, সরি সময়, পাহাড় সময়, সরি। তো দেখো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন আমাদের সি ইকুয়াল টু, নিচে লিখলাম পি ইন্টু 1 প্লাস আর ইন্টু এন। তার মানে পি কত? পি আছে হলো আমাদের 8,000 টাকা। 8,000, 1 প্লাস মুনাফার হার আছে কত? 10/100। এবং সময় কত আছে? সময় আছে 3 বছর, তাই না? 3 বছর। তাহলে আমরা কিন্তু এখন এটা কি করব? তোমরা যদি একটু খেয়াল করো এই পর্যন্ত, যে আমরা জাস্ট কি করেছি, আমাদের যা যা দেওয়া আছে সেগুলো মান এখন বসাচ্ছি। আমরা তো জানি যে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এটা, যে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর। তাহলে দেখো আমাদের আছে 8,000। তাহলে আমরা এটা কাটাকাটি করি, 1 আর এটা কত হলো? 10। তাহলে আমরা একবারে লসাগু করে দিলাম, কত হয়? 10, তাই না? তাহলে বাংলিশ লিখেছি, সরি, 1। তাহলে দশককে 10 প্লাস 1, তার মানে 11, তাই না? তাহলে হবে কত? 8,000। 8,000 গুণন 11 ডিভাইড বাই 10। এখন এটা একটু আমাকে ক্যালকুলেশন করে বলো তো কত হবে? আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নেই, তোমরা একটু বলো যে কত হবে। আচ্ছা ঐশ্বর্য, এটা 2.2। দেখো এটার ক্যালকুলেশনটা করে আমাকে দাও তাড়াতাড়ি। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে?
আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো নাকি বলো, নাকি সবাই খেলা দেখতে চলে গেছো? সাইফা 1648 না? আচ্ছা দেখি কত হয়, আমি একটু ক্যালকুলেশন করি। চলো, 11 11 ভাগ 10, 1.1 ইন্টু 1.1 ইন্টু 1.1 এত ইন্টু আমাদের কত হয়েছে, 8000। উত্তর হবে 10,648। একদম ঠিক বলেছ, উত্তর হবে 10,648। তো এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? 10,648, অর্থাৎ এটা হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এটা আমাদের কি, চক্রবৃদ্ধি মূলধন, তাই না? তার মানে আমরা যদি সূত্রটা ভালোভাবে জানি তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা যে কোনো চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে পারবো। তো তোমরা অবশ্যই অবশ্যই সূত্রটা ভালোভাবে লিখে নিবা, ঠিক আছে? তো চলো আমাদের এই অধ্যায়ের লাস্ট যে অঙ্কটা আছে সেটা আমরা একটু দেখে নেই। লাস্ট কি আছে দেখো, লাস্ট যদি আমি তোমাদের একটু বলে দেই। আচ্ছা, লাস্ট অঙ্কটা কি আছে? লাস্ট অঙ্কটা আছে বার্ষিক শতকরা 10 টাকায় মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে, এটা বের করতে বলছে, ঠিক আছে? মানে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার যে পার্থক্যটা আছে এই অঙ্কে সেটা বের করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি হবে? দেখো, আমাদের যে চক্রবৃদ্ধি মূলধনটা আছে, তাই না, চক্রবৃদ্ধি মূলধনটা আগে বের করতে হবে। কারণ কি, চক্রবৃদ্ধি মূলধনের থেকে যদি আমি মূলধনটা বাদ দিই তাহলে কিন্তু আমরা মুনাফাটা পেয়ে যাব, মুনাফাটা কি পেয়ে যাব। এবং এখানে আমাদের সরল মুনাফা বের করতে হবে। সরল মুনাফা থেকে যদি আমি চক্রবৃদ্ধি মুনাফাটা বাদ দেই তাহলে কিন্তু আমরা বুঝে যাব তাদের পার্থক্যটুকু কত, তাই না? কারণ কি, আমাদের যে চক্রবৃদ্ধি মূলধন আছে, দেখো বুঝায় ব্যাপারটা, যে ধরো আমার টোটাল টাকা আছে 2,000। কত আছে? 2,000। 2,000 টাকা আছে, এর সাথে আমার সুদ যোগ হয়ে আমার টাকা হয়েছে 3,000। তাহলে এখানে আমার মুনাফাটা কত হয়েছে? আমি যদি আমার এই যে আসলটা আছে, আসলটা যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমি বলতে পারবো যে আমার মুনাফা হয়েছে 1,000 টাকা। এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। আর ধরো আগের মুনাফা আমার ছিল 500 টাকা। কত ছিল? 500 টাকা। তাহলে 500 টাকাটা যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা কিন্তু দুইটা পার্থক্য পেয়ে যাব 500 টাকা। অর্থাৎ আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা লাগবে এবং চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধনটা বাদ দিলে আমরা শুধু মুনাফা পাবো, এবং এই মুনাফাটাই আমাদের হবে চক্রবৃদ্ধি মুনাফা। এবং সরল মুনাফা বের করব, সরল মুনাফা থেকে যদি চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা বাদ দিয়ে দেই তাহলে আমাদের অঙ্ক সলভ। তো এখন বলো, এই অঙ্কটা কি করে দিতে হবে নাকি বাসায় করতে পারবা? বলো, তোমাদের হোমওয়ার্ক থাকবে এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো আছে সেইগুলা। ওকে, কারো কি এই অঙ্কে কোনো সমস্যা হবে বলো? আচ্ছা, তাহলে আমি তোমাদের কুইজটা দিয়ে দিচ্ছি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, একটু ওয়েট করো, ঠিক আছে? তোমরা কুইজ দাও এবং দেখি কে কতবার আমাকে জানাবা, ঠিক আছে? আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কুইজ দিয়ে দিচ্ছি। তাবাসসুম, আচ্ছা হোয়াটসঅ্যাপে দিয়েছি বাবা, দেখো হোয়াটসঅ্যাপে একটু চেক করো। তাবাসসুম, তুমি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই? দেখো হোয়াটসঅ্যাপে আমি দিয়েছি, ক্লাস 8 এর হোয়াটসঅ্যাপে আমি দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়েছি। তুমি অ্যাড নাই তাবাসসুম? এখানে তো দিতে পারবো না বাবা। আচ্ছা তুমি আজকে কুইজ দিও না, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই কেন? তুমি একটু এই সাপোর্ট টিমের সাথে কথা বলো তো, বলে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাও। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো তোমাদের সবার সাথে ক্লাস। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটা ক্লাসে। তো আল্লাহ হাফেজ, সবাই অঙ্কগুলা করো এবং বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সবগুলা করবা 2.2 এর। আর যেগুলাতে সমস্যা হবে আমাকে জানিও, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।